নবম শ্রেণী এবং এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য বলা ভালো তোমাদের বা আপনাদের অনুরোধে কবিতা আবহমান। আজকে আমরা এই কবিতাটা যেমন লাইন ধরে পড়ব, কবিতার মূল গ্রন্থের নাম এবং কবিতার তাৎপর্য তোমাদের সামনে তুলে ধরব। ঠিক তেমনি এই কবিতা থেকে কোন কোন অংশ থেকে কোন কোন এমসিকিউ এসএলএসটি বা স্কুলের পরীক্ষাতে আসতে পারে, কিংবা কোন কোন বড় প্রশ্ন হতে পারে স্কুলের পরীক্ষাতে, সে বিষয় নিয়েও তোমাদের একটা আভাস দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবহমান শব্দটির অর্থ হলো চিরকালীন, চিরদিনের বা শাশ্বত, যা আবহমান কাল ধরে চলে আসছে, যা চিরকাল ধরে চলে আসছে, যা ইউনিভার্সাল ট্রুথ, যা শাশ্বত, তাই হলো আবহমান। এই কবিতাটা যখন তোমরা স্কুলে পড়বে বা স্কুলে স্যার ম্যাডামরা পড়াবেন, কিংবা যখন তোমরা বাজার চলতি নোট বইগুলো খুলে দেখবে, দেখবে তিনভাবে এই কবিতার ব্যাখ্যা তোমরা পাচ্ছ। কেউ এই কবিতাকে ব্যাখ্যা করেছেন ছোটবেলা থেকে বড় হয়ে গিয়ে আবার মানুষ শৈশবে ফিরে যেতে চায় এই আঙ্গিকে। কেউ আবার এটাকে ব্যাখ্যা করেছেন যে মানুষ গ্রাম থেকে শহরে চলে গিয়ে আবার গ্রামে ফিরে আসতে চায় এইভাবে। আবার কেউ এটাকে জন্ম মৃত্যু দিয়ে ব্যাখ্যা করেছেন। তো তিনটে মতামতই সঠিক বলে আমার মনে হয়, মানে কোনো যুক্তি বা কোনো ব্যাখ্যাই কিন্তু ভুল নয়। যেহেতু কবিতা, এটা কবিতা অনেকটা সমুদ্রের মতো, তুমি তাকে যে কোনো ভাবে যে কোনো আঙ্গিকে গভীরতায় তলিয়ে বর্ণনা করতে পারো। আমার মতে তিনটে মত সঠিক হলেও জন্ম মৃত্যুটা বেশি প্রাসঙ্গিক। কারণ তুমি বলো, কেউ ছোট থেকে বড় হয়ে, অনেকেই আছে যারা ছোট হতে চায় না, আর ছোট থেকে বড় হয়ে যারা ছোট হতে চায়, এটা কি সত্যি আবহমান কাল ধরে হয়ে আসছে? কিংবা আমি যদি ধরে নিই, গ্রাম থেকে অনেকে শহরে চলে যায়, সবাই কি আবার গ্রামে ফিরে আসতে চায়? আমার তো মনে হয় না। কিন্তু আমরা যখন জীবন থেকে মৃত্যুর দ্বারে পৌঁছই, আবার নবপ্রাণ হয়ে ফিরে আসি পৃথিবীতে, আবার বিদায় নিই, এইটা কিন্তু চক্রাকার ভাবে চলছে। অর্থাৎ জন্ম মৃত্যুর এই খেলা আমাদের জীবনে আবহমান কাল ধরে চক্রের মতো চলছে। তাই আমরা এই মতটাকে গ্রহণ করে কবিতাটা তোমাদের সামনে আলোচনা করছি। কবিতা আবহমান। শুরুতেই কবি বলছেন, যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাচাটার পাশে। কবি কাউকে পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, যা ওই উঠোনে দাঁড়া। উঠোনের কোথায়? লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। গিয়ে দেখবি লাউ মাচাতে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে দুলছে। এখান থেকে স্কুলে কয়েকটি এমসিকিউ দেওয়া হতে পারে। উঠোনে তো দাঁড়া, উঠোনের কোথায় দাঁড়াতে বলা হয়েছে? লাউ মাচাটার পাশে। বা উল্টে প্রশ্ন দিল, লাউ মাচাটা কোথায় ছিল? উত্তর উঠোনে ছিল। এবার দিতে পারে ছোট্ট একটা ফুল দুলছে, ফুলটি কিসের? উত্তর লাউ ফুল। বা এটাও দিতে পারে ফুলটি কেন দুলছে? উত্তর সন্ধ্যার বাতাসে। এইভাবে কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে কবিতা পড়তে হবে, না হলে এমসিকিউ এর উত্তর তোমরা দিতে পারবে না। কে এইখানে এসেছিল অনেক বছর আগে? কে এইখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে? নিবিড় শব্দের অর্থ হলো গভীর। কেউ এখানে গভীর অনুরাগে অর্থাৎ গভীর ভালোবাসায় ঘর বেঁধেছিল। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কেন ফিরে আসে? এই হাওয়াকে, এই মাটিকে আবার ভালোবেসে। এই জায়গাতে কি বোঝানো হয়েছে? এখানে কবি নতুন প্রজন্মের কোনো একজনকে, যে ছোট, তাকে তুই সম্বোধন করে বলছে, তুই গিয়ে উঠোনে দাঁড়া। ওই যে যে জায়গাটায় লাউ মাচা, এইখানে কোনো একজন বহু বছর আগে নিবিড় অনুরাগের সঙ্গে অর্থাৎ নিবিড় ভালোবাসার সঙ্গে ঘর বেঁধেছিল। এই হাওয়া, এই মাটিকে ভালোবেসে সে ঘর বেঁধেছিল।
সেই মানুষটা আজ আর এই ধুলার ধরণীতে নেই, আজ আর সে পৃথিবীতে নেই। সে হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছে। কিভাবে? তার নতুন প্রজন্মের মধ্যে দিয়ে। অর্থাৎ একজন মানুষ, তিনি কালের নিয়মে পৃথিবী থেকে মৃত্যুর মধ্যে দিয়ে বিদায় নেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম রয়ে যায়। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখান থেকে একটা 3 বা 5-এর প্রশ্ন দিতে পারে এই লাইনের তাৎপর্য। এটা এবার আমি তোমাদের বলে দেব। তার আগে এই যে প্রথম দিকের যে 3-4টে লাইন রয়েছে, এই 3-4টে লাইন থেকে কি ধরনের এমসিকিউ হবে? দিতে পারে নিবিড় অনুরাগে কথাটির অর্থ কি, বা কে এইখানে ঘর বেঁধেছিল ড্যাশ অনুরাগে, এটাও দেওয়া হতে পারে। কেন সে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? উত্তর হবে এই হাওয়া, এই মাটিকে ভালোবেসে ফিরে আসে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, এটা অফুরন্ত, এটা চিরন্তন, এটা শাশ্বত। কোনটা বলতো? এই পৃথিবীতে যাওয়া আসা। কেউ জন্ম নেবে, কেউ মৃত্যুর মধ্যে দিয়ে বিদায় গ্রহণ করবে। এটা কখনোই ফুরোয় না, এই ধারা চলতেই থাকে। আবহমান কাল ধরেই পৃথিবীতে এটা চলে আসছে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। একটা বই আছে যার নাম ঠাকুমার ঝুলি। তোমরা প্রত্যেকে ছোটবেলায় শুনেছ বা এই নামটা জানো। সেই ঠাকুমার ঝুলি বইটিতে, বা রূপকথার গল্পের সেই বইটিতে, ঠাকুমা একটা গল্প বলতেন, গল্পের শেষে একটা ছন্দ বলতেন, আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। রূপকথায় নোটে গাছ মুড়িয়ে যাওয়া, অর্থাৎ তার মাথাটা মুড়ো করে দেওয়া, ভেঙে যাওয়া, এইটা কোন অর্থে ব্যবহার হতো? শেষ অর্থে, সমাপ্তি অর্থে এটাকে ব্যবহার করা হতো। আর এখানে বলা হচ্ছে নোটে গাছটা বুড়ো হয়ে ওঠে কিন্তু কখনো মুড়িয়ে যায় না, কখনো এটা নষ্ট হয় না, মরে যায় না। কেন এটা বলছে? মুড়িয়ে যাওয়া মানে কি ছিল? যে চির সমাপ্তি। এখানে মুড়োয় না মানে কি? এর কোনো সমাপ্তি নেই। অর্থাৎ এই যে জন্ম মৃত্যুর কাহিনী, গল্প, এর কোনো সমাপ্তি নেই। নোটে গাছটা বুড়িয়ে উঠতে পারে, মানুষটা কালের নিয়মে বুড়ো হয়ে যেতে পারে, কিন্তু সে যাওয়ার আগে ফেলে রেখে যায় তার বীজ। সেই নোটে গাছের বীজ থেকে জন্ম নেয় নতুন নোটে গাছ। তাই নোটে গাছের এই জীবন মৃত্যুর খেলা কখনো থামে না, এই গল্পের কখনো সমাপ্তি হয় না। সহজভাবে বলতে গেলে জীবন মৃত্যুর এই যে চক্র, তা কখনো থামে না। কেমন লাগছে আমার এই আলোচনা? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও বন্ধুরা। আর 9-এর কোন কোন গল্প কবিতা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও আমায় জানিও। তোমাদের জন্য এভাবেই আকাশের 7টি তারা, রাধারানী আমি পড়িয়ে দিয়েছি। ফার্স্ট কমেন্টে লিংক রইল, ক্লিক করে দেখে নিও। দেখো, পরের অনুচ্ছেদে আবারও সেই একই কথা, যা গিয়ে উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এবার পরের অনুচ্ছেদ, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না এই একগুয়েটার দুরন্ত পিপাসা। একগুয়ে মানে এক রোখা, যারা, যে আমি যেটা বলবো সেটাই করব, বা যারা বলতে পারি জেদি, যারা অত্যন্ত জেদি, তাদের বলা হয় একগুয়ে। দুরন্ত পিপাসা, পিপাসা মানে তৃষ্ণা। আমাদের যখন জল খেতে ইচ্ছে করে সেটাকে বলে তৃষ্ণা। তার যাওয়াও ফুরোয় না, আশাও ফুরোয় না, অর্থাৎ সে বারবার যায়, বারবার ফিরে আসে। ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। কোন পিপাসা? এখানে জীবন তৃষ্ণার কথা বলা হয়েছে, যে আমি জীবন উপভোগ করতে চাই, আমি এই ধুলার ধরণীতে ফিরে আসতে চাই। এটার কথা এখানে ইঙ্গিত করা হয়েছে, যে জন্ম মৃত্যুর এই যাতায়াত, এই যে যে এপার থেকে ওপারে যাতায়াত, এটা কখনো ফুরোয় না। আর এই একগুয়ে মানুষটার, যে জেদি মানুষ, তার এই দুরন্ত পিপাসা অর্থাৎ জীবন তৃষ্ণা, এটাও ফুরোয় না। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সে যেন সারাদিন আপন মনে গন্ধ, মানে এই যে যত ঘাসের গন্ধ, এই পৃথিবীর প্রকৃতির কাছাকাছি সে যেন থাকতে চায়। রাতের বেলায় সে যেন তারায় তারায় নিজের স্বপ্নের আলেখ্য লিখতে চায়। খুব সুন্দর লাইনগুলো। ফুরোয় না তার কিছুই ফুরোয় না,
নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। সেই একই কথা, যা গিয়ে তোর উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যের বাতাসে। এইখানে কেমন ধরনের এমসিকিউ হতে পারে? এই যে এটা দিতে পারে, একগুয়ে শব্দের অর্থ কি? দিতে পারে দুরন্ত পিপাসাটি কার? তারপর সে আপন মনে সারাদিন কি করে? ঘাসের গন্ধ মাখে। সারা রাত কি করে? তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এবার আমরা চলে যাব একদম কবিতার শেষের দিকে। নিভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল কি? ছোট্ট ছোট্ট সাদা সাদা এক ধরনের ফুল হয়, তার নাম কুন্দ ফুল। এখানে কি বলছে? আজ যে মানুষটা পৃথিবী থেকে বিদায় নিল, তার বুকে হয়তো অনেক যন্ত্রণা ছিল, অনেক দুঃখ ছিল, সেটা বাসি হয় না। আজ যে দুঃখ যন্ত্রণা নিয়ে একজন বিদায় নেয়, আগামী প্রজন্ম যখন ফিরে আসে তার হৃদয়েও রয়ে যায় দুঃখ যন্ত্রণার ছোঁয়া। এমনকি তার মনে যে আনন্দ উচ্ছ্বাস স্বপ্ন ছিল, তার হৃদয়ের মধ্যে যে কুন্দ ফুল বিকশিত হতো, তাও যেন পরবর্তী প্রজন্মের মধ্যে বয়ে যায়। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। সবই তো শাশ্বত। যেমন করে সূর্য ওঠে, যেমন করে দিন ঢলে গিয়ে ছায়া নামলে, সন্ধ্যা নামলে সন্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে, ঠিক তেমন এটাও শাশ্বত, এটাও চিরন্তন। যে সূর্য ডুববে, সূর্য ডোবার পরে সন্ধ্যা হবে, সবই তো চিরন্তন। এখান থেকে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হতে পারে, হারায় না তার বাগান থেকে কি হারায় না? অনেকেই ভুল করে লিখে ফেলে লাউয়ের ফুল, না, এটা হবে কুন্দ ফুল। কি বাসি হয় না? দুঃখ বাসি হয় না। এখান থেকে দিতে পারে সান্ধ্য নদীর হাওয়া কখন ছুটে আসে? ছায়া নামলে। তারপর সেই একই কথা, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। তাহলে দেখা গেল একদম শেষের লাইনটা একটুখানি আগেরটা থেকে আলাদা ছিল, এখনো কিন্তু সেই ফুল দুলছে। কেমন? সত্যি কথা বলো তো বন্ধুরা, আলোচনাটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর একটা আবদার, আগামীতে কোন গল্প কবিতার আলোচনা করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই কবিতা থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে মোটামুটি বলে দিলাম। একটা প্রশ্ন বাকি ছিল, সেটাও বলে দিই, যে আবহমান কবিতায় মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে তা আলোচনা করো। সহজভাবে বলতে গেলে, স্কুলে বা ক্লাসে স্যার বা ম্যাডাম এই কবিতাটি যেভাবে পড়িয়েছেন, সেই আঙ্গিকে, সেই দৃষ্টিকোণ থেকে তুমি এই কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু একটু পড়ে নিও, সেটাই হবে কার্যত এই প্রশ্নের উত্তর। তাহলে মন দিয়ে পড়াশুনো চালিয়ে যাও। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।